মিস করো তুমি সিপিসি আর ধরতে পারবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ সিপিসি। এবং সিপিসি যদি তুমি প্র্যাকটিক্যালি রিলেট না করে পড়তে পারো তাহলে সিপিসিও তোমার মাথায় ঢুকবে না। সিআরপিসির ক্ষেত্রেও সেম। সিআরপিসি তুমি যদি প্র্যাকটিক্যাল ওয়েতে না পড়ো তাহলে তুমি সিআরপিসি পড়তে পারবে না। হ্যাঁ, এখন যদি এমন হয়ে থাকে যে তোমরা খালি মুখস্থ করছো, হ্যাঁ, তাহলে তোমার সিআরপিসি এখন আর মনে থাকবে না। স্যার আপনি যেভাবে সিপিসি পড়াইছেন ওইভাবে যদি স্যার সিআরপিসিটাও পড়ান স্যার আশা করি আমাদের মনে থাকবে স্যার। জয় আমি বুঝি নাই, আরেকবার কোয়েশ্চেনটা করো তো। আর ওই যে আমরা যে গত ক্লাসে পড়লাম রুল 13 আর হচ্ছে 13A, এটার এগেনস্টে স্যার 30 দিনের ভিতরে হচ্ছে করতে হয়, মানে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা কি স্যার আপিলের নাকি হচ্ছে স্যার রিভিশনের জন্য? না না, এখানে তো আপিলের প্রশ্নই উঠতেছে, মানে আপিলের প্রশ্নই তো উঠতেছে না, এটা তো আপিলেবল অর্ডারই না। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে রিভিশন করতে পারো, বাট ওই 30 দিনের মধ্যে যেটা সেটা কিন্তু রিভিশনও না, সেটা হচ্ছে তুমি সেট অ্যাসাইড করার জন্য আবেদন করবা, এটা একটা অ্যাপ্লিকেশন। তাহলে স্যার ওটা অ্যাপ্লিকেশন। এটা একটা অ্যাপ্লিকেশন এবং যে কোর্টে করছো ওই কোর্টেই করবা অ্যাপ্লিকেশনটা। এখন দেখো আপিল এবং রিভিশন এটা তো ওপরের কোর্টে যায়, তাই না? মনে করো তুমি এই কোর্টে একটা রায় হয়েছে বা জি স্যার। অর্ডার হয়েছে, সেটার ওপরের কোর্টে গিয়ে তুমি আপিল বা রিভিশন করবা, বাট যখন অ্যাপ্লিকেশন করবা তখন সেই কোর্টেই করা লাগে নর্মালি। বুঝা গেল? তাহলে কি স্যার এটা রিভিউও না, তাই না? না না না, রিভিউ তো না, এটা যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড দ্য অর্ডার। মানে আগের যে অর্ডারটা আপনি দিছেন ওইটাকে বাতিল করার জন্য আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন দিলাম। দিস ইজ কল্ড অ্যাপ্লিকেশন। যেমন এটা তুমি রুল 4 এর আন্ডারেও দিতে পারো, রুল 13 এর আন্ডারেও দিতে পারো। বুঝা গেল? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের পড়াশোনা যতদূর হয়েছে সবগুলোর নোট তোমাদের কাছে নাই, এটা নিয়ে আমাদের একটা লাগবে, তোমার হচ্ছে অ্যানালাইসিস লাগবে, যেটা বনিয়ামিন আমাকে একটা অ্যানালাইসিস দিছো। বনিয়ামিন বলছো যে আমাদের এসআর অ্যাক্টের নোট আছে, বাট লিমিটেশন অ্যাক্টের সব নোটগুলো নাই, তাই না? স্যার এসআর এর নাই স্যার। এসআর এর সব নাই, এসআর এর খালি একটা বোধহয় মিসিং। দুইটা মানে দুইটা আর কি সেকশনের জন্য মিসিং আছে স্যার। কি কি আপনার মিসিং বনিয়ামিন একটু বলো তো আমাকে, আরেকবার রিপিট করো তো, আমি ওটা নিয়ে বসবো আর কি। আমি আশা করি কালকের মধ্যে তোমাদের এগুলো সব পৌঁছাই দেবো, তারপর তোমরা প্রিন্ট করে নিও। স্যার আমাদের স্যার 5 নাম্বার সেকশনটা নাই স্যার, এইভাবে মাঝে মাঝে স্যার সেকশনগুলো নাই। জয় ভালো বলতে পারবে, আমি স্যার আপাতত টেবিলে নাই স্যার, আমি গ্রামে আসলাম তো স্যার, এই জন্য স্যার বলতে পারতেছি না। বুঝি নাই তোমার কথা, আর একটু জোরে বলতে হবে। জয় তুমি বলো স্যার। ক্লোজ টু দ্য মাইক বনিয়ামিন। স্যার আমি গ্রামে স্যার উনি আসছিলাম স্যার। আচ্ছা, জয় বলো। স্যার উনি বললো যে উনি গ্রামে, তো এর জন্য ওনার সঠিকভাবে মনে নাই। স্যার আমাদের হচ্ছে সেকশন 5টা নাই, 5, 6 এটা নাই স্যার। আমাদের ওইখানে স্যার হচ্ছে আপনার 8, 9 থেকে শুরু, 8, 9, 10, 11 এই 4টা আছে। তো স্যার 8-এর আগে থেকে নাই, আবার হচ্ছে স্যার মাঝখানে 13 থেকে মনে হয় স্যার নাই, 12 নাই, তারপর হচ্ছে স্যার 13 নাই, 14, 15 নাই, এগুলো নেই স্যার। আবার 19 থেকে শুরু হয়েছে। এসআর এর জি স্যার, এসআর একটার। আর স্যার লিমিটেশনটা মোটামুটি আপনি যা পড়াইছেন সেগুলো সবই আছে। আপনি আমাকে স্যার একটা নোট দিছিলেন যখন আমি যে আপনাকে অ্যাসাইনমেন্ট দিছিলাম, তো ওইটা আমি ওদেরকে আবার দিয়ে দিছি, তো যে কারণে লিমিটেশনটা মোটামুটি সবকিছু আর কি কভার আপ করছে। বাট স্যার এসআর এর জন্য স্যার ওই যে ওই দুইটা ফাইল আর কি নাই স্যার। ওকে, ওটা দিয়ে দিলেই হবে, ওটা সমস্যা নেই। আর সিআরপিসি সব দেওয়া হয়েছে না? এই সিপিসি সব দেওয়া হয়েছে? সিপিসি এখন পর্যন্ত যা যা পড়া হয়েছে মোটামুটি সব দেওয়া হয়েছে। ওকে। রিটেন স্টেটমেন্টটা স্যার বাকি আছে এখনো আর কি, মানে আর অর্ডার হচ্ছে। অর্ডার 8 বাকি আছে, অর্ডার 8, তাই তো? জি স্যার, আপনি কোশ্চেন আকারে দিছেন স্যার আর কি, ওই আপনি বলছিলেন যে কোশ্চেন আকারে যে দিছেন এটাই আর কি নোট আকারে পড়ার জন্য। ওটাই না, আর স্যার এই ওটাই যে না, আসলে ওটাই এই যে না, অর্ডার 9 যেটা এখন পড়াচ্ছেন এটা বাকি আর কি। ওটাই না, ওটা লাগবে না, ঠিক আছে? আর বেশি লাগবে না, ওইটুকু হলেই হবে।
আচ্ছা জয়, আজকে আমাদের ওয়েবসাইটটা ডাউন, বুঝছো? তো তোমাদের কাছে কি বেয়ার একটা আছে? জি স্যার, আছে স্যার। বেয়ার এক থাকলে হবে, একটু বেয়ার একটা ওপেন করো। আমি তারপরেও তোমাদের গ্রুপে ছবিটা তুলে দিচ্ছি, অথবা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওয়েবসাইট থেকে আমি। তো তোমরা একটু ওইটা একটু ওপেন করো, তাহলে হবে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা আজকে ডাউন। এই ইয়ে কি অবস্থা তোমার? ইয়ে আসে নাই কেন? মেয়েটার নাম কি? সোনিয়া সোনিয়া আপু। মির্জা তোমাদের সোনিয়া আপু আসে নাই কেন? স্যার উনি মনে হয় মেসেজ চেক করে নেই যে 8টার দিকে শুরু হবে। আজকে তো এসে অত ঝামেলা করবে? স্যার সাইম ভাই তো রেকর্ড করতে আছে, সমস্যা হবে না আশা করি। আর এভাবেও তো স্যার উনি নর্মালি অনেক সময় লেট করেও জয়েন করে। শ্যাম ভাইয়ের কি অবস্থা? শ্যাম ভাইয়ের বন্ধুর কি অবস্থা? হুম, আসে নাই? 9 তারিখে আসবে না? আচ্ছা জয়, দেখো আমি হচ্ছে 8 নম্বর রুলটা দিছি, হ্যাঁ তোমাদের একটু দেখো। এখন 8 নম্বর রুলে কি লেখা আছে? বলতেছে যে আমরা প্রথমে তো একটু রিপিট করি। প্রথম কথা, 2 নম্বর রুল যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে যদি তোমার আমাদের যেদিন তোমার হিয়ারিং এর কথা, দুই পার্টির আসার কথা, দুই পার্টির আসার কথা ভালো কথা, এখন দুই পার্টি আসে নাই। কারণ কি? এই সরি, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো আমাদের 2 নম্বর রুলে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের যেদিন সমনটা পাঠানোর কথা, সমনের খরচ আমাদের দেয় হচ্ছে বেসিক্যালি আমাদের প্লেনটিভ। তো প্লেনটিভের খরচ দেওয়ার কথা, প্লেনটিভ যদি খরচটা না দেয় তাহলে এই কারণে যদি সমন পাঠানো না যায়, তাহলে আদালত যেটা করতে পারে সেটা হচ্ছে প্লেনটিভের মামলাটা ডিসমিস করে দিতে পারে। বুঝা গেল? সোজা কথা। দ্বিতীয় কথা হচ্ছে 3 নম্বর রুলে বলতেছে যে যে তারিখে দুই পক্ষের হাজির হওয়ার কথা, মানে হচ্ছে মনে করো প্লেন্টের ভিতরে লেখা আছে যে আগামী 15 আগস্ট দুই পক্ষ হাজির হবে, প্রথম হিয়ারিং হবে ওই দিন আমাদের। তো 15 আগস্টে প্লেন্টিফও হাজির হয় নাই, ডিফেন্ডেন্টও হাজির হয় নাই, তখন তোমার মামলাটা ডিসমিস করে দিতে পারে। এখন প্রশ্ন উঠতেছে যে এই দুইটা অর্ডার, যে রুল 2 অথবা রুল 3, এই দুইটা অর্ডারের এগেনস্টে আমাদের পার্টিদের রেমেডি কি? দ্যাট ইজ আ কোয়েশ্চেন। পার্টিদের রেমেডি কি? পার্টিদের রেমেডি হচ্ছে পরীক্ষায় আসে। কি করবে কোর্ট, এটা প্রশ্ন আসে না। প্রশ্ন আসে হচ্ছে পার্টিদের রেমেডি কি। এটা কোনো আপিলেবল অর্ডার না, প্রথম কথা। তো তার মানে পার্টিরা আপিল করতে পারবে না ওই আদেশের এগেনস্টে, রিভিশন করতে পারবে। প্রথম অংশ গেল। দুই স্যার নম্বর রুল অংশ 2 আর হচ্ছে, 3-এর এগেনস্টে। বুঝি নাই জয়? স্যার রুল 2 আর 3-এর এগেনস্টে। হ্যাঁ, 2 এবং 3-এর এগেনস্টে আপিল করা যাবে না, রিভিশন করা যাবে। এবার এরপরে স্যার যেটা, কত নাম্বার রুল পড়াচ্ছেন? আজমিরি বুঝি না তোমার কথা। কত নাম্বার রুল পড়াইতেছেন আর কি, ওইটা জিজ্ঞেস করছি। রুল আমরা রিপিট করতেছি, আমরা পড়তেছি হচ্ছে রুল 2, 3 এবং 4 রিপিট করতেছি। তো এখন আদালত রুল 2 এবং 3-তে যে অর্ডারটা দেয়, ডিসমিসালের যে অর্ডার, ওই অর্ডারের এগেনস্টে আপিল করা যায় না, রিভিশন করা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের আইনের ভিতরেই বলে দিছে যে আপনি কি করতে পারেন, নতুন মামলা করতে পারেন, ফ্রেশ স্যুট আনতে পারেন। আপনার ডিসমিসাল হয়ে গেছে, আপনি আর কোনো ঝামেলায় যাবেন না, নতুন করে আবার মামলা করবেন, দ্যাটস ইওর অপশন। বাট শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই লিমিটেশন পিরিয়ডের ভিতরে মামলাটা করা লাগবে। তো দুইটা অপশন তোমার হাতে, এক রিভিশন করা অথবা নতুন করে মামলা করা। 3 নম্বর অপশন হচ্ছে তুমি রিভিশনও করবা না, নতুন করে মামলাও করতে চাও না, তুমি অর্ডারটা, আগে যে অর্ডারটা দিছিল কোর্ট, ওই অর্ডারটাকেই বাতিল করাইতে চাও, এটাও তোমার হাতে অপশন আছে। তো অর্ডারটাকে বাতিল করাইতে হলে তোমাকে দেখাইতে হবে যে তোমার সাফিসিয়েন্ট কজ ছিল নট টু অ্যাপিয়ার, হাজির না হওয়ার কারণ দর্শাইতে হবে তোমাকে প্রপারলি। যদি দেখাইতে পারো, আদালত তখন অর্ডারটা বাতিল করে দিতে পারবে।
এখন কত দিনের মধ্যে তুমি এই আবেদনটা করবা? এই আবেদনটা তুমি 30 দিনের মধ্যে করবা। এটা আমাদের আর্টিকেল 163 তে বলা আছে, ঠিক আছে? আর্টিকেল 163 অফ দ্য লিমিটেশন অ্যাক্টে বলা আছে যে 30 দিনের মধ্যে তোমাকে ডিসমিসাল ফর ডিফল্টের এগেইনস্টে আপিল, সরি, এগেইনস্টে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো, না হলে আমি রিপিট করবো আবার। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? শিমু? স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আমরা দেখছিলাম তোমার রুল 5। রুল 5 এর বিধান কি সেটা আমি তোমাদের নোট দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পড়ে নিও, ওটা খুব একটা ইম্পর্টেন্ট রুল না, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে তোমার রুল 6। রুল 6 ভেরি ইম্পর্টেন্ট। রুল 6 এ বেসিক্যালি তিনটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। প্রথমটা কথাটা বলতেছে যে যেখানে প্লেন্টিভ হাজির হয়েছে, কি হয়েছে? প্লেন্টিভ হাজির হয়েছে কিন্তু ডিফেন্ডেন্ট হাজির হয় নাই। প্লেন্টিভ হাজির হয়েছে কিন্তু ডিফেন্ডেন্ট হাজির হয় নাই, মানে যে মামলা করছে সে গিয়ে হাজির হয়েছে বাট অপরপক্ষ হাজির হয় নাই। এখন অপরপক্ষ হাজির না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে। আচ্ছা, আদালত প্রথমেই যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে সমন ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা তাকে। আদালত যদি দেখে সমন ঠিকঠাক পৌঁছাইছে তার কাছে, তাহলে আদালত তার অনুপস্থিতিতেই তোমার কি করতে পারে বলতো? বিচার কার্য চালাইতে পারে। বুঝা গেল? জি স্যার, যদি সমন সঠিকভাবে পৌঁছানো হয়। পৌঁছানো হয়। ওকে, এটা মে প্রভিশন, আদালত যে তার অনুপস্থিতিতেই বিচার কার্য চালাইতে পারে, এটা একটা মে প্রভিশন। এখানে আদালত যে বিচার কার্য চালাবেই অপর পক্ষের অনুপস্থিতিতে, ইটস নট লাইক দ্যাট। আদালতের হাতে সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে এমন যদি দেখে আদালতের কাছে যদি এটা প্রমাণ করা যায় যে সমন ঠিক মতো কি হয় নাই, পৌঁছায় নাই তার কাছে, আদালতের কাছে যদি এটা মনে হয় যে সমন ঠিক মতো পৌঁছায় নাই, তাহলে আদালত তাকে দোবারা সমন দেবে। কি করবে? দোবারা সমন, মানে পুনরায় আবার সমন পাঠাবে। আচ্ছা, দুইটা। 3 নম্বর ক্ষেত্র, আদালত দেখলো তার কাছে সমন পৌঁছাইছে বাট তাকে যথেষ্ট সময় দেওয়া হয় নাই। সাপোজ 15 তারিখে হাজির হওয়ার কথা লেখা আছে সমনের ভিতরে, 14 তারিখে সমন গিয়ে পৌঁছাইছে, তো সে তো রেডি না। তখন আদালত তাকে একটা এক্সটেন্ডেড ডেট দিতে পারে, বলতে পারে আপনি এত তারিখের মধ্যে আবার হাজির হবেন। তখন এই দিনটা কতদিন, নর্মালি কতদিন এক্সট্রা টাইম দিতে পারে? আমাদের এই আইনে সরাসরি কিছু বলা নেই, তারপরে প্র্যাকটিস হচ্ছে 21 দিন পর্যন্ত টাইম দেয় আদালত সর্বোচ্চ। এবং এটা তুমি যদি ফ্যামিলি কোর্টও দেখো, ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 2023, ওখানে সরাসরি 21 দিনের কথাটা লেখা আছে। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর তাহলে আমরা দেখলাম প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে আদালতের কাছে যদি প্রমাণ করা যায় যে সমন ঠিকঠাক পৌঁছাইছে, আদালত এক্স পার্টি অর্ডার দিতে পারে, এক্স পার্টি ডিক্রি দিতে পারে, এক্স পার্টি প্রসিড করতে পারে। আচ্ছা, এখন মনে করো এক্স পার্টি ডিক্রি দিয়ে দিল আদালত, তখন সেই অর্ডারের এগেনস্টে আমার মামলা করছে জয় শিমুর এগেনস্টে। এখন শিমুর অনুপস্থিতিতে বিচার কমপ্লিট হয়ে গেছে, জয়ের পক্ষে একটা ডিক্রি দিয়ে দিছে। এখন জয় ডিক্রি নিয়ে শান্তিতে থাকতে পারবে না, কারণ শিমুর হাতে একটা অপশন আছে। শিমু যেটা করতে পারে সেটা হলো যেদিন ডিক্রি দেওয়া হয়েছে ঠিক তার 30 দিনের মধ্যে সে কি করতে পারে বলতো? ডিক্রিটা বাতিল করার জন্য একটা মামলা করতে পারবে। মামলা মানে কি আর কি, অ্যাপ্লিকেশন দিতে পারবে। ওটা কত রুলের আন্ডারে? রুল কত আন্ডারে বলতো জয়? স্যার রুল 13 আন্ডারে। রুল 13 আন্ডারে। শিমুর হাতে রুল 13 আন্ডারে দুইটা অপশন। দুইটা অপশন মানে সে এটা প্রমাণ করতে পারে গিয়ে আদালতের কাছে যে মহামান্য আদালত আমার কাছে তো সমন ঠিকঠাক পৌঁছায় নাই, এটা যদি দেখাইতে পারে শিমু, তাহলে মামলা আগের যে অর্ডারটা, আগের যে ডিক্রিটা, ওই ডিক্রিটা বাতিল হয়ে যাবে। আরেকটা অপশন শিমুর কাছে, সেটা হলো শিমু এটা দেখাইতে পারে যে তার সাফিসিয়েন্ট কজ ছিল না হাজির হওয়ার, মনে করে সে অসুস্থ ছিল অথবা সে ইগনোরেন্ট ছিল এই বিষয়ে, তখনও আদালত কি করবে বলতো জয়? ডিক্রিটা কি করবে? ডিক্রিটা স্যার বাতিল করতে পারে। ডিগ্রিটা বাতিল করতে পারে। আচ্ছা, এই যে শিমু এখানে দুইটা পথ বাচ্ছে। একটা পথে হচ্ছে কি বললো সে, আমার কাছে সমন পৌঁছায় নাই, আমার কাছে কি পৌঁছায় নাই, সমন পৌঁছায় নাই। আচ্ছা, এটা সে নিতে পারে, অথবা কি নিতে পারলো, আমার দেখলাম যে কি নিতে পারে বলো?
সে দেখাইলো যে আমার সাফিসিয়েন্ট কারণ ছিল। আচ্ছা, এই যে দুইটা গ্রাউন্ড সে নিল, এই দুইটা গ্রাউন্ডের ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং একটা বিষয় আছে। সেটা হচ্ছে, যদি শিমু এটা বলে আদালতের কাছে যে মোহাম্মদ আদালত আমার কাছে তো সমন পৌঁছায় নাই, তখন সমন পৌঁছাইছে নাকি পৌঁছায় নাই এটা প্রমাণের দায়িত্ব হবে জয়ের। জয়কে তখন দেখাইতে হবে যে সমন ঠিকঠাক পৌঁছাইছে। জয় যদি না প্রমাণ করতে পারে ঠিকঠাক পৌঁছায় নাই, তাহলে ডিগ্রি বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন বার্ডেন অফ প্রুফ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, বার্ডেন অফ প্রুফটা কার? স্যার শিমু যে হচ্ছে ই করে তার ক্লেম করে তার। নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা জানি যে যে দাবি করে তার উপরে বার্ডেন অফ প্রুফ থাকে, তাই না? আচ্ছা, জি স্যার। বাট এইখানে যে দুইটা অপশন, শিমুর হাতে প্রথম অপশন হচ্ছে সে বলতে পারে আমার কাছে সমন পৌঁছায় নাই। এইটা যদি বলে তাহলে এই বার্ডেন অফ প্রুফ শিমুর উপরে না, শিমুর উপরে না, এই বার্ডেন অফ প্রুফ জয়ের উপরে। এটা একটা স্পেশাল কেস, বুঝা গেল? এটা একটা কি কেস? এটা একটা স্পেশাল কেস। আমরা সব এই ক্ষেত্রে সেটা এক্সেপশন হিসেবে কাজ করে। এটা একটা এক্সেপশন, সবাই মনে রাখবো আমরা সব সময়, যে যদি তুমি আদালতের কাছে কোনো কিছু দাবি করো তাহলে তোমাকেই প্রমাণ করতে হবে সেই জিনিসটা। কিন্তু এইখানে তোমরা দেখবা, যদি আমাদের শিমু দাবি করে যে আমার কাছে সমন পৌঁছায় নাই, এই জন্য এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে, আমি পৌঁছাইতে পারি নাই, তখন ওই সমন যে পৌঁছায় নাই এটা দাবি করেই সে খালাস। তার কোনো দাবি, তার আর কোনো প্রমাণের দায়িত্ব নাই। প্রমাণের দায়িত্ব জয়ের উপরে। জয়কে প্রমাণ করতে হবে যে সমন ঠিকঠাক পৌঁছাইছিল। বুঝা গেল? আচ্ছা, সো এইটা একটা অপশন। তুমি চাইলে তোমার কি করতে পারো বলো তো শিমু? সেট অ্যাসাইড করে ফেলতে পারো, ওই ডিগ্রিটাকে সেট অ্যাসাইড করে ফেলতে পারো। এক্সপার্টি ডিগ্রিটাকে সেটিসফাইড করার জন্য। বুঝি নাই তোমার কথা জয়। স্যার ওই যে এক্সপার্টি ডিগ্রিটাকে সেটিসফাইড করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেট অ্যাসাইডটা করে ফেলতে পারো। তবে তুমি সর্বোচ্চ একবারই সেট অ্যাসাইড করতে পারবে, একবারের বেশি তুমি সেট অ্যাসাইড কিন্তু করতে পারবে না। ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন টু সেট অ্যাসাইড। একবারই তুমি সর্বোচ্চ সেট অ্যাসাইড করতে পারবে। আরেকটা একটা হচ্ছে, কোশ্চেন আছে বুঝি নাই জয়, স্যার, একটা কোশ্চেন আছে। বলো। আমি কি স্যার তাহলে 13 আন্ডারে একবার এবং 13 এর আন্ডারে একবার করতে পারবো নাকি দুইটা মিলিয়ে একবার করতে পারবো? 13-তে একবার, 13-তে একবার। তাহলে তো স্যার আমি দুইবার সুযোগ পাচ্ছি না? দুইবার সুযোগ পাচ্ছ, দুইবার আচ্ছা সুযোগ স্যার। পাচ্ছ। 13-তে যদি করতে হয় তাহলে তোমাকে দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস প্রমাণ করতে হবে। তোমাকে বলতে হবে যে আমার কাছে সমন পৌঁছায়নি, অথবা তোমাকে দেখাইতে হবে সাফিসিয়েন্ট কজ। ঠিক আছে? আচ্ছা, আর তুমি এইসব ঝামেলার মধ্যে যদি না যাইতে চাও তাহলে তুমি যাবা 13-এতে বা 13-কতে। তখন তুমি বেসিক্যালি আদালতের কাছে একটা অ্যামাউন্ট জমা দিয়ে বলবা যে আমার যে আগের অর্ডারটা ডিক্রিটা দিছিলেন ওই ডিক্রিটা বাতিল করে দেন। এখানে একটা কস্ট দিতে হবে, ঠিক আছে? এখানে একটা কস্ট দিতে হবে। জি স্যার, তবে এটা 13তে হচ্ছে কোনো কস্ট লাগে না, আর 13 স্যার 3000 টাকা কস্ট লাগে। বুঝি নাই জয়, 3,000 টাকা পর্যন্ত। 13তে স্যার 13তে কোনো কস্ট লাগে না, 13 হচ্ছে কস্ট লাগে। ইয়েস, 13-তে কোনো এবং কস্ট সাথে লাগে না, আবার কারণ একটা সাথে হ্যাঁ, আবার বলো। স্যার একটা এফিডেভিটও দিতে হয়। হ্যাঁ, 13-তে তোমার কোনো কস্ট নাই। 13-তে তোমার তো, 13-তে তো গ্রাউন্ড দেখাচ্ছ তুমি। তুমি একটা গ্রাউন্ড দেখাচ্ছ যে তোমার কাছে সমন পৌঁছায় নাই, অথবা তুমি দেখাচ্ছ যে আমার কাছে সাফিসিয়েন্ট কারণ ছিল। তখন তো তোমার আসলে অন্যান্য প্রমাণ দেখাইতে হবে তোমাকে, তাই না? বাট 13-তে তুমি কোনো প্রমাণ দেখাবা না, ডিরেক্টলি সেটা সাইড করবা, টাকা জমা দিবা, অ্যাফিডেভিট দিবা এবং বাতিল করে দিবা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস একটু মনে রাখো জয়, একটা জিনিস মনে রাখো। তাহলে আমরা প্রথম অংশ দেখলাম যে কেউ কোনো পার্টি হাজির নাই, তখন ডিসমিসাল। তারপরে 6 নম্বর রুলে দেখলাম যে প্লেন্টিফ হাজির, ডিফেন্ডেন্ট হাজির নাই, তখন হবে এক্স পার্টি ডিগ্রি। এবার আমরা দেখবো ডিফেন্ডেন্ট হাজির, প্লেন্টিফ হাজির নেই, তাহলে কি হবে? তাহলে কি হবে একটু দেখি আমরা। 8 নম্বর রুলে বলতেছে যে তোমার where the defendant appears and the plaintiff does not appear. ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করছে, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে এসে আদালতে হাজির হয়েছে, বাট যে মামলা করছে সে গিয়ে হাজির হয় নাই। তো তখন আদালত যেটা করতে পারে, আদালত এখানে অবশ্যই অবশ্যই তোমার কি করবে বলতো? মামলা ডিসমিস করবে। এটা শ্যাল প্রভিশন। তাহলে এখানে পার্থক্যগুলো একটু দেখো, পার্থক্যগুলো একটু দেখো। আমাদের রুল 3-তে মে প্রভিশন,
দুই পার্টি হাজির নেই, আদালত চাইলে ডিসমিস করতে পারে আবার নাও পারে। রুল 6 এ দেখো, প্লেন্টিফ হাজির হয়েছে, ডিফেন্ডেন্ট হাজির নাই, আদালত চাইলে এক্সপার্টি ডিগ্রি দিতে পারে, নাও দিতে পারে, মে প্রভিশন। বাট 8 নম্বরে দেখো, এখানে বলতেছে ডিফেন্ডেন্ট হাজির হয়েছে, প্লেন্টিফ হাজির নাই, এখানে আদালত অবশ্যই অবশ্যই মামলা ডিসমিস করে দেবে। কারণ একটু দেখো ভাই, তুমি নিজে মামলা করছো, মামলা করে আদালতে হাজির হচ্ছ না, তো আদালত তোমাকে কি বসে থাকবে? আদালত অবশ্যই অবশ্যই মামলা ডিসমিস করে দেবে, এটা শ্যাল প্রভিশন। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আদালত ডিসমিস করে দেবে। ওকে, আচ্ছা, আদালত ডিসমিস করে দেবে, ভালো কথা। কিন্তু ঘটনা যদি এমন হয়, মনে করো তুমি মামলা করছো, ডিফেন্ডেন্ট হাজির হয়ে ডিফেন্ডেন্ট তোমার মামলার সমস্ত দাবি ক্লেমগুলো সব অ্যাডমিট করে নিল, এমন হইতে পারে না? জি স্যার, সেই ক্ষেত্রে তো আর স্যার মামলা তাহলে বাতিল করবে না। বাতিল করার সুযোগ নেই তখন আর। তখন আদালত, যেহেতু ডিফেন্ডেন্ট অ্যাডমিট করে নিছে, আদালত ওই অ্যাডমিশনের উপর ভিত্তি করে বা তার ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে কি করবে? জাজমেন্ট দিয়ে দেবে। বুঝছো? বুঝছো? জি স্যার স্যার, বুঝতে পারছি। আরেকবার একটু বলবেন? আচ্ছা, আরেকবার। মনে করো তুমি মামলা করছো জয়ের বিরুদ্ধে, মামলা করলে আদালত তোমাকে যেদিন হাজির হইতে বলছে, যেদিন হাজির হওয়ার কথা প্রথমবার তোমাদের ফার্স্ট হিয়ারিং এর দিন, সেই দিন জয় হাজির হয়েছে, তুমি হাজির হও নাই। তুমি মামলা করছো বাট তুমি হাজির হও নাই। এখন নর্মালি আদালত যেটা করবে সেটা হচ্ছে মামলাটা ডিসমিস করে দেবে, কারণ তুমি প্লেন্টিফ হয়েও হাজির হও নাই। আদালত কি করবে? মামলা ডিসমিস করে দেবে। আচ্ছা, ভালো কথা। এখন আদালত দেখলো যে জয় যেটা করছে সেটা হলো আদালতে হাজির হয়ে তোমার যেসব দাবিগুলো আছে প্লেন্টের ভিতরে ও অ্যাডমিট করছে সবগুলা। কি করছে? সবগুলো অ্যাডমিট করে নিছে। সে হাজির হয়েও করতে পারে অথবা তার যে রিটেন স্টেটমেন্ট সেটার মধ্যেও সে অ্যাডমিট করতে পারে। সে অ্যাডমিট করে নিছে, সে বলছে যে আমি সিংহ যে দাবিগুলো করছে আমি সব অ্যাডমিট করলাম, অথবা সে লিখলো যে এই যে দাবিটা, এই দাবিটা আমি অ্যাডমিট করলাম। এখন দেখো, তোমার যে ক্লেম, সেই ক্লেমগুলো যদি আমাদের জয় অ্যাডমিটই করে নেয়, তাহলে কি তোমার মামলাটা ডিসমিস করবে আদালত? করবে না। তখন আদালত তোমাকে ওই জয়ের অ্যাডমিশনের উপর ভিত্তি করেই তোমাকে তোমার পক্ষে রায় দিয়ে দেবে। ঠিক আছে? যদিও তুমি উপস্থিত নাই। কিন্তু জয় যদি কোনো অ্যাডমিশন না করে, জয় যদি অ্যাডমিট না করে, তাহলে তোমার মামলা ডিসমিস করে দেবে। বুঝছো শিমু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু জিনিসটা আরেকটু ট্রিকি করে জিনিসটা। মনে করো জয় তোমার অর্ধেক ক্লেম অ্যাডমিট করছে, বাকি অর্ধেক ক্লেম অ্যাডমিট করে নাই। তুমি আদালতে হাজির হও নাই, কিন্তু জয় যেটা করছে তোমার অর্ধেক ক্লেম অ্যাডমিট করছে, বাকি অর্ধেকের উপরে অ্যাডমিশন দেয় নাই সে, বা অ্যাডমিট করে নাই সে, ওইটার উপরে কি দিছে? রিটেন স্টেটমেন্টে লিখছে যে আমি এই দাবিগুলো মানি না বা না মানি, স্পেসিফিক্যালি ডিনাই করছে সে। তখন আদালত যেটা করবে, যে অংশটুকু সে অ্যাডমিট করছে ওই অংশটুকু তোমার হচ্ছে তোমার পক্ষে জাজমেন্ট দেবে, আর বাকি অংশটুকুর উপর তোমার মামলা ডিসমিস করে দেবে। বুঝছো মারুফা? স্যার আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো সিম্পল জিনিস। সিম্পল জিনিস তো কমন সেন্স ইউজ করো। তুমি মামলা করে বসে আছো, ডিফেন্ডেন্ট এসে দেখতেছে মামলার দিন হাজির হয়ে ডিফেন্ডেন্ট হাজির হয়েছে, প্লেনটিফ তুমি হাজির হও নাই। আদালত প্রথমত যেটা দেখবে, আমাদের ডিফেন্ডেন্ট কোনো অ্যাডমিশন দিছে কিনা। ডিফেন্ডেন্ট যদি কোনো দাবি ক্লেম অ্যাডমিট করে নেয়, তাহলে আদালত ওই যে অংশটুকু সে অ্যাডমিট করছে ওই অংশটুকুর বাদে বাকি অংশটুকু ডিসমিস করে দেবে, আর যে অংশটুকুতে অ্যাডমিট করছে ওই অংশটুকুর উপরে তোমাকে জাজমেন্ট দিয়ে দেবে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই তো এতটুকু, এর বাইরে কিছু নেই। স্যার যদি হচ্ছে ওই যে আমার এগেনস্টে যে করলো, মামলাটা হ্যাঁ, খারিজ করে দিল, আমি প্লেইনটিফ হিসেবে কোর্টে উপস্থিত নেই, আমার এগেনস্টে যে মামলা খারিজ করলো, তো এটার জন্য কি আমি কোনো কিছু পাবো না, রেমেডি, বা আমি কি নতুন করে মামলা হ্যাঁ, করতে পারবো? ওই রেমিডির কাছে যাচ্ছে এখন। রেমিডিতে ঠিক আছে যাচ্ছে। স্যার। তোমার প্রথম যে রেমিডি, সেটা হচ্ছে তুমি ওই অ্যাপ্লিকেশন, তোমার বিরুদ্ধে যে
ডিসমিসটা দিল, তুমি কোনটা রেমেডি চাচ্ছ জয়? স্যার ওই যে আমি কোর্টে উপস্থিত হই নাই, তো যে কারণে মামলাটা হচ্ছে সম্পূর্ণ খারিজ করে দিল, খারিজ যদি সেটা করে দেয়, রেমেডি নাই কোনো? তুমি সেটা সাইড করার জন্য আবেদন করবা রুল 9 এর আন্ডারে। আচ্ছা রুল স্যার। 9 এর আন্ডারে তুমি সেটা সেট করার জন্য আবেদন করবা, 30 দিনের মধ্যে আবেদন করতে হবে তোমাকে, এবং 30 দিনের মধ্যে আবেদন করে তোমাকে দেখাইতে হবে যে সাফিসিয়েন্ট কজ ছিল তোমার। এটা একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে তুমি রুল 9 এর আন্ডারে যাইতে পারো, ওইখানে সেম ওই 13 রেতে যেমন তোমার রেমেডি সেম, তুমি যাবা, টাকা দিবা 3000 পর্যন্ত, কত টাকা এখানে 1000 টাকা পর্যন্ত তুমি দিবা, দিয়ে তুমি তোমার তোমার বিরুদ্ধে যে ডিসমিসালের অর্ডার ওটাকে সেটা সাইড করো, সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে হচ্ছে স্যার 9 এবং 9 এ প্লেন্টিফের জন্য, 13 এবং 13 এ ডিফেন্ডেন্টের জন্য। ডিফেন্ডেন্টের জন্য, ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস ইট, দ্যাটস ইট। বুঝে গেল? জয় বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 9 এবং 9 এ যেহেতু প্লেন্টিফ হাজির হয় নাই, মামলা ডিসমিস হয়ে গেছে, সে বাতিল করানোর জন্য 9 এর আন্ডারে সে গেলে তাকে সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে। আর 13 এবং 13 এর আন্ডারে তোমার হচ্ছে ডিফেন্ডেন্ট যাবে, কারণ সে হাজির ছিল না, এই জন্য এক্সপার্টি ডিগ্রি দিছে। 13 রেতে ডিফেন্ডেন্ট দেখাইতে পারে তার কাছে সমন পৌঁছায় নাই, অথবা সে সাফিসিয়েন্ট কজ দেখাবে। আর 13 রেতে তোমার এসব কিছুই দেখানো লাগবে না, 3000 টাকা পর্যন্ত দিয়ে ডিসমিসাল করাই নেবে। তবে 9 এর এ 13 এর এ সর্বোচ্চ একবার ইউজ করতে পারবে তুমি, এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? বুঝতে পারছি। অথবা সর্বোচ্চ একবার, একবার করে। ওকে, সর্বোচ্চ একবার। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং বিষয় বলি তোমাদের, এটা আরো বেশি ইন্টারেস্টিং। আমরা দেখলাম 9 এবং 9 এর এ, সরি অর্ডার অর্ডার 8, সরি রুল 8 এবং রুল 6 এর আন্ডারে যেগুলো দেয়া হলো, এগুলার অবস্থা কি একটু দেখি, আমরা অবস্থানগুলো একটু দেখি। মানে রেমেডিগুলো আমরা একটু দেখি। রুল 2 এবং রুল 3 এর আন্ডারে যে ডিসমিসালটা দেয়, সেটার এগেইনস্টে রেমেডি কয়টা? কয়টা রেমেডি বলো তো? স্যার ওই যে Fresh suit, একটা হচ্ছে ফ্রেশ শুট করতে পারবে, তারপরে 2 স্যার হচ্ছে হচ্ছে স্যার ওই আপিল না, এটা রিভিশন করতে পারবে। রিভিশন করতে পারবে, আর 3 নাম্বারটা হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন করে ওই অর্ডারটাকে হচ্ছে বাতিল করতে পারবে। 3টা রেমেডি, জি স্যার। ঠিক আছে? কয়টা? 3টা 3টে রেমেডি, স্যার। ওকে। এবার 6 এর আন্ডারে যখন তোমার বিরুদ্ধে এক্স পার্টি ডিগ্রি দেবে, সেটার এগেইনস্টে রেমেডি কি কি? স্যার এটার জন্য তো হচ্ছে প্রথমটা আমি অ্যাপ্লিকেশন করে হচ্ছে সেটাকে সেটিসাইড করতে পারবো। 13 এর আন্ডারে 13 রাউন্ডে স্যার সেটিসাইড করতে পারবো, আর স্যার সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে যে আমি কেন আসতে পারি নাই। আর আরেকটা হচ্ছে স্যার ওই যে আমার কাছে সমন যায় নাই। এটা তো একটাই রেমেডি তোমার, এটা তো একটাই রেমেডি, জি 13 স্যার, এর আন্ডারে একটা রেমেডি, সেটিং অ্যাসাইড। একটা রেমেডি। জি স্যার, আচ্ছা, সেটিসাইড করতে হবে। 13 এর আন্ডারে সরাসরি সেট অ্যাসাইড। জি স্যার। আরেকটা কি? এটা আপিল নাকি রিভিশন, কোনটা হবে? অ্যাপ্লিকেশন স্যার, অ্যাপ্লিকেশন হবে না? এইটা তো অ্যাপ্লিকেশন, বাট এই যে ও তোমার ওইটা ডিগ্রিটা রিভিশন দিল, স্যার। ডিগ্রির এগেইনস্টে কি চলে? স্যার ডিক্রির এগেইনস্টে স্যার আপিল চলে। আপিল চলে, তাহলে তুমি আপিলও করতে পারো, প্রথম তোমার রেমেডি। 2 হচ্ছে আপিল না করে তুমি 13 অথবা 13 এর আন্ডারে ডিসমিসাল অর্ডারটাকে বাতিল করাইতে পারো, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার 9 এ যাই আমি। রুল 8 এর আন্ডারে যখন অর্ডারটা দিল, ডিসমিসালটা দিল, সেটার এগেইনস্টে তোমার রেমেডি হচ্ছে তুমি 9 অথবা 9 এর আন্ডারে কি করতে পারো? সেটা সেট করাইতে পারো, অথবা রিভিশন করাইতে পারো। আপিল কিন্তু করতে পারো না তুমি, কারণ এটা আপিলেবল অর্ডার না। বুঝা গেল? স্যার আরেকবার একটু বলেন। আবার আচ্ছা, রুল 2 এবং 3 এর আন্ডারে যে অর্ডারটা দেওয়া হয়, ওই অর্ডারের এগেইনস্টে আপিল করা যায় না, এটা তো জানো, রিভিশন করা যায়। জি স্যার। আচ্ছা, প্রথম রেমেডি হচ্ছে রিভিশন করতে পারবা। 2 নম্বর রেমেডি হচ্ছে তুমি নতুন মামলা করতে পারবা, তাই তো? জি স্যার। 3 নম্বর রেমেডি হচ্ছে তুমি আবার নতুন মামলা করতে পারবা। আর 3 নম্বর রেমেডি কি যেন বললাম, তুমি সেটা সাইড করাইতে পারবা, অর্ডারটাকে বাতিল করাইতে পারবা। এটা তো অর্ডারটাকে কালকেই স্যার বাতিল পড়াইছি, করতে আবার পারবো। পড়াইলাম। 3টা রেমেডি। জি স্যার। এবার 13 কথা বলি।
আই মিন 6 এর আন্ডারে যদি তোমার বিরুদ্ধে এক্স পার্টি ডিক্রি দেয়, ডিক্রির এগেইনস্টে আপিল চলে না চলে না? স্যার ডিক্রির এগেনস্ট আপিল চলে স্যার। তাহলে আপিল করতে পারবা তুমি, ঠিক আছে? 6 এর রুল 6 এর আন্ডারে যদি তোমার বিরুদ্ধে ডিক্রি দেয়া হয় তাহলে তুমি আপিল করতে পারবা, প্রথম। 2 হচ্ছে তুমি 13 আন্ডারে অর্ডারটা সেট অ্যাসাইড করাইতে পারবা। 3 হচ্ছে 13 এর আন্ডারে তুমি অর্ডারটা ডাইরেক্টলি সেট অ্যাসাইড করাইতে পারবা, ঠিক আছে? তিনটা রেমেডি। জি স্যার। আচ্ছা, এবার রুল 8 এর আন্ডারে তুমি হাজির হও নাই, প্লেন্টিফ হিসেবে হাজির হও নাই, মামলা ডিসমিস করে দিছে। প্রথম যে ব্যাপারটা, এটা আপিলেবল অর্ডার না, তাই তুমি রিভিশন করতে পারবা। 2 হচ্ছে তুমি 9 এর আন্ডারে সেট অ্যাসাইড করাইতে পারবা। 3 হচ্ছে 13 এর আন্ডারে সেট অ্যাসাইড, সরি 9 এর আন্ডারে টাকা দিয়ে সেট অ্যাসাইড করাইতে পারবা। বুঝা গেল? জি স্যার বুঝতে পারছি। এই বাকিরা বুঝছো? না বুঝলে বলো। মারুফা, খন্দকার আসফিয়া, শামিমা। বলো, কথা বলো। স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি। বুঝছো? ভেরি গুড। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট রুল দেখছি। একটা হচ্ছে 9, একটা হচ্ছে 13, তাই না জয়? খুব ইম্পর্টেন্ট দুইটা রুল। জি স্যার। এই দুইটা রুলে আমরা দেখলাম, এই দুইটা রুলের আন্ডারে আমরা অর্ডারটাকে সেট অ্যাসাইড করার জন্য আবেদন করতে পারি, বা ডিক্রিটাকে সেট অ্যাসাইড করার জন্য আবেদন করতে পারি। এটার জন্য যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কজ, বা যথেষ্ট কারণ যদি আমি দেখাইতে পারি, তাহলে আদালত অর্ডার বা ডিক্রিটাকে বাতিল করতে পারবে, সেট অ্যাসাইড করতে পারবে, তাই না? জি স্যার। আচ্ছা, ভালো কথা। আমি আমি অর্ডার সেট অ্যাসাইড না করেও আমি আরো কয়েকটা রেমেডি নিতে পারতেছিলাম, আমি রিভিশন করতে পারি না? জি স্যার 9 এর আন্ডারে পারি স্যার। 9 এবং 13 দুইটার আন্ডারে রিভিশন করতে পারি। 13 আন্ডার কেন রিভিশন করবো আমি? 13 তো এটা, ও 13 আন্ডারে স্যার আপিল। 13 তে একটা আপিল চলে। 13 তে না 13 গিয়ে তো জন্য আমি আপিল। আপিলও করতে পারি, পারি না? জি স্যার পারি স্যার। পারি। 9 আমি না গিয়ে আপিল করতে পারি, আপিল করতে পারি না, রিভিশন করতে পারি, তাই না? জি স্যার 9 টা আমি রিভিশন করতে পারি। রিভিশন, ভালো কথা। আচ্ছা, এখন আমি তোমাদের একটা সিচুয়েশন বলি, এই সিচুয়েশনে রেমিডিটা কি হবে একটু বলি, ঠিক আছে? মনে করো জয় মামলা করছে শিমুর বিরুদ্ধে, না মারুফার বিরুদ্ধে। জয় মামলা করছে, মামলা করে জয় যেটা করলো সেটা হলো জয় হাজির হয় নাই। ফার্স্ট হিয়ারিং এর দিন জয় হাজির হয় নাই। আদালত কি করবে? রুল 8 এর আন্ডারে ডিসমিস করে দেবে, দেবে না জয়? জি স্যার ডিসমিস করে দেবে। করে দেবে, খারিজ করে দেবে। তুমি এই আদেশটার এগেইনস্টে কি কি রেমেডি পাচ্ছ জয়? স্যার প্রথমত আমি এটাকে রিভিশন করতে পারি। হুম তারপর হচ্ছে স্যার আমি 9 এর আন্ডারে এটাকে সেটে সেট করতে পারি। হুম 9 এর আন্ডারে স্যার আমি ডাইরেক্ট সেটে সেট করতে পারি 1000 টাকা দিয়ে। হুম ওকে, এই দিনটা, তাই না? আচ্ছা, এখন তুমি 9 এর আন্ডারে একটা আবেদন দিবা, অ্যাপ্লিকেশন দিবা, তাই না? জি স্যার। সেটা সাইড করানোর জন্য অ্যাপ্লিকেশন দিবা। ওকে, মনে করো আদালত তোমার ওই অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করলো। কি করলো? স্যার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিল। অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিল, মানে তুমি সেট অ্যাসাইডের জন্য আবেদন করছিলা, বাট ওই আবেদনটাকে কি করছে? অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করেছে, অ্যাকসেপ্ট করে নাই, মঞ্জুর করে নাই, না মঞ্জুর করছে। তখন তুমি ওই না মঞ্জুরের আদেশের এগেইনস্টে আবার আপিল করতে পারবা, কারণ ওইটা একটা আপিলেবল অর্ডার। তাহলে স্যার ওইটা হচ্ছে 43 অর্ডারে 1 নাম্বার রুলে আছে, ইয়েস, এই জন্য ওইটা একটা আপিল করতে আপিলেবল পারবো। অর্ডার, বুঝতে ওইটা পারছি একটা স্যার। আপিলেবল অর্ডার। তাহলে দেখো কতগুলো তোমার রেমেডি। প্রথম কথা,
তুমি 9 এর আন্ডারে সেট অ্যাসাইড করাইতে পারো, অথবা তুমি 9 এর আন্ডারে ডাইরেক্টলি সেট অ্যাসাইড করাইতে পারো, অথবা রিভিশন করাইতে পারো। আচ্ছা, তুমি 9 এর আন্ডারে তুমি গেলা সেট অ্যাসাইড করাইতে। এখন এই সেট অ্যাসাইডের যে আবেদনটা, ওই আবেদনটা নামঞ্জুর করলো আদালত, তখন তুমি আবার কি করতে পারবা? ওইটার এগেইনস্টে আপিল করতে পারবা। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা উদাহরণ, সেম ঘটনা, মনে করো 13 আমাদের ডিফেন্ডেন্ট সে হচ্ছে 13 আন্ডারে গেছে আদালতের কাছে তোমার সেট অ্যাসাইড করাইতে, এক্সপার্টি ডিগ্রি সেট অ্যাসাইড করানোর জন্য আবেদন দিছে। আদালত সেই আবেদনটাকে খারিজ করে দিছে, তখন আবার সেটার এগেইনস্টে সে আপিল করতে পারে। তো তার মানে সেট অ্যাসাইডের যে আবেদন, ওই আবেদনটাকে যদি নামঞ্জুর করা হয়, সেটার এগেইনস্টে আপিল করা যায়, কারণ এগুলো আপিলেবল অর্ডার। এটা লিখে নেওয়া দরকার হয়। সেট অ্যাসাইড করানোর জন্য যে আবেদনটা করবেন, ওই আবেদনটা যদি আদালত নামঞ্জুর করে, সেটার এগেইনস্টে আপিল চলে, কারণ এটা আপিলেবল অর্ডার। ঠিক আছে? মানে স্যার সেট অ্যাসাইড করার জন্য যে আবেদনটা করব, সেটা যদি আদালত নামঞ্জুর করে, সেই ক্ষেত্রে আমি ওই অর্ডারটার জন্য আপিল করতে পারবো। আপিল করতে পারবেন। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। সো আজকে বেশ একটু ট্রিকি ট্রিকি জিনিস পড়াইছে, এগুলো মাথায় নিও। আমি নোট দিয়ে দিলে একটু খুলে খুলে পড়ো। আর হচ্ছে কি বলে এটাকে, অর্ডার 9 থেকে প্রশ্ন হবে, আর এগুলা থেকেই প্রশ্ন হবে। ওকে, আর পড়াবো না আজকে, পড়াইতে গেলে তোমাদের মাথা ঘুরবে। বাকিরা কিছু বলো, কথাবার্তা বলো, বুঝছো কিনা, না বুঝছো, কোথায় সমস্যা হয়েছে ক্লিয়ার করে দিতে বলো, যে স্যার এটা বুঝে নেই। যে লিমিটেশন কি বলে আর্টিকেল কততে আছে স্যার 30 দিনের যে এটা 100 জয়, আমি ওর কথা শুনি না, আমাকে একটু রিপিট করে বললো তো। স্যার বললো যে আমরা যে 30 দিনে আবেদনটা করব, এটা কত নাম্বার আর্টিকেলে আছে? 163, 164, দুইটা আর্টিকেলে আছে, 163, 164। এবং আপনারা নিজেরা খুলে দেখবেন যে আসলে 163 কোন রুলের আন্ডারে আর 164 কোন রুলের জন্য, এটা আপনাদের দায়িত্ব। ঠিক আছে? জি স্যার। ওকে, আর স্যার এই বন্ধ করেন। 9 এর জন্য কি স্যার আমাদের এফিডেভিট দিতে হবে? হ্যাঁ, 9 এতে অবশ্যই এফিডেভিট দিতে হবে। 13 এতেও যেমন দিতে হবে, 9 এতেও দিতে হবে। বাট 13 এতে খরচটা 3000, 9 এতে খরচটা 1000। তার মানে হচ্ছে স্যার 13 রে আর 9 রে হচ্ছে স্যার এপিটোপিট ভাই, মানে একই রকম আর কি। সেম 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 বুঝতে প্রসেস। পারছি স্যার। অ্যাফিডেভিট দিয়ে 30 দিনের মধ্যে গেলে আদালত বাতিল করে দেবে সরাসরি, বাট 1000 টাকা দিবা 9 এর জন্য, আর 13 এর জন্য টাকা দিবা হচ্ছে 3000 পর্যন্ত। ঠিক আছে? মানে স্যার এটা তো ফিক্স না, না, 3000 পর্যন্ত কিংবা 1000 পর্যন্ত, এটার ভিতরে যে কোনো পর্যন্ত। টাকা হতে পারে। 10 টাকাও বলতে পারে আদালত, 100 টাকাও বলতে পারে। আদালতের ইচ্ছা স্যার। এটা আদালত যেটা বলবে সেটা। ঠিক আছে? আর 8 যেটা পড়লাম সেটা হচ্ছে রুল 8। রুল 8 এ পড়ছিলাম ডিফেন্ডেন্ট হাজির হয়েছে, প্লেনটিভ হাজির হয় নাই। এটা অবশ্যই অবশ্যই আদালত কি করবে বলো তো? রিজেক্ট করবে, এই সরি, আদালত ডিসমিস করে দেবে। ডিসমিস করে দিবে মামলাটা। এটা একটা ম্যান্ডেটরি প্রভিশন। বাট বাকি যেগুলো দেখলাম সবগুলো ডিরেক্টরি, যেমন রুল 3, রুল 2 এগুলোতে মে প্রভিশন, এবং রুল 6 মে প্রভিশন। রুল বাট 6 রুল ও তো 8 এ স্যার মে প্রভিশন শ্যাল স্যার। প্রভিশন। স্যার রুল 6 এর জন্য মে প্রভিশন, কিন্তু রুল 8 এর জন্যই শুধুমাত্র শ্যাল প্রভিশন। শ্যাল প্রভিশন, ইয়েস, শ্যাল প্রভিশন, ইয়েস। তারপরে রুল 8 এ আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো পুরোপুরি আবার খারিজ করবে না। মনে করো যদি আমাদের ডিফেন্ডেন্ট গিয়ে কিছু অংশ অ্যাডমিট করে নেয়, তাহলে যে অংশ অ্যাডমিট করছে ওই অংশের উপরে ডিগ্রি মানে জাজমেন্ট দেবে, আর বাকি অংশটা খারিজ করবে।
এটাও জেনে রাখুন, এটা তো বলছি তাই না? জি স্যার, এটা বলা হয়েছে। ওকে, আর পড়ার মতো কিছু নাই এখান থেকে, এতটুকু। ঠিক আছে।